IBA EMBA বা এক্সিকিউটিভ এমবিএ এর রিসেন্ট এক্সামের কোয়েশ্চেন ট্রেন্ড নিয়ে যে ভিডিওগুলো সেটা শেষ পর্ব এটা। এর আগের দুটো ভিডিওতে আমি স্প্রিং 2023 এবং ফল 2023 কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছি, যেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে দেখতে পারেন। আর এই ভিডিওটাতে কথা বলবো হচ্ছে স্প্রিং 2024, যেটা জানুয়ারি 2024 থেকে যে ব্যাচটা ক্লাস শুরু হয়েছে সেটার কোয়েশ্চেন নিয়ে। এই পরীক্ষাটা থেকে এক্সামে নতুন একটা চেঞ্জ যোগ হয়েছে, যেটা হচ্ছে যে আগের পরীক্ষাগুলোতে সময় থাকতে হচ্ছে 60 মিনিটস করে, 4টা ডেসক্রিপটিভ কোয়েশ্চেন লেখার জন্য যে সময়টা আসলে কম ছিল বেশ। এখান থেকে এই পরীক্ষাটা থেকে শুরু করে আইবিএ টাইমটা বাড়িয়ে দিয়েছে, এখন টাইম হচ্ছে 75 মিনিটস করে। সো ক্যান্ডিডেটদের জন্য আসলে জিনিসটা একটু সুবিধাজনক, কেননা 4টা ডেসক্রিপটিভ কোয়েশ্চেন আসলে 60 মিনিটসের মধ্যে লেখা খুবই ডিফিকাল্ট। এখানে আর একটা ইম্পর্টেন্ট চেঞ্জ ছিল, যেটা হচ্ছে যে আগে ইংলিশ সেকশনে 40 মার্কস থাকতো এবং অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি সেকশনে থাকতো হচ্ছে 30 মার্কস, 20 মার্কস। সো সেটা বাদ দিয়ে এই পরীক্ষাটা থেকে শুরু করে আর কি দুইটা সেকশনে মার্কসের ডিস্ট্রিবিউশনটা ইকুয়াল হয়ে গেছে। ইংলিশে 30 মার্কস, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিতেও 30 মার্কস, এবং 4টা কোয়েশ্চেন দুটো করে প্রতি সেকশনে 4টা কোয়েশ্চেনের মার্কসের ডিস্ট্রিবিউশনও হয়ে গেছে ইকুয়াল, মানে প্রতিটা কোয়েশ্চেনই মার্কস হচ্ছে এখন 15 করে। সো ইংলিশে যে দুইটা এসে লিখতে হবে সেখানে 15-15 30 মার্কস, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিতেও দুইটা ডেসক্রিপটিভ রাইটিং, সেখানে 15-15 করে 30 মার্কস। অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির আর একটা ইম্পর্টেন্ট চেঞ্জ, যেটা মোটামুটি এস্টাবলিশড হয়ে গেছে এই পরীক্ষাটা থেকে, যে প্যান্ডেমিকের পরে আসলে এটা ছিল থার্ড এক্সাম, এবং এই 3টা এক্সামের কোনো এক্সামে আসলে অ্যানালিটিক্যাল পাজল, যেগুলি আইবিএ এক্সিকিউটিভ এমবিএ পরীক্ষায় আগে আসতো, এমসিকিউ ফরম্যাট বাদ হয়ে যাওয়ার পরে এই কোয়েশ্চেনগুলো ছিল যে অ্যান্সারগুলো আপনার নিজে লিখতে হতো আর কি। এই 3টা পরীক্ষার কোনো পরীক্ষাতেই পাজলের কোয়েশ্চেন আসে নাই। সো চেঞ্জটা মোটামুটি ধরা যায় যে এস্টাবলিশড হয়ে গেছে। ওকে, এখন দেখা যাক যে এই পরীক্ষাটার 4টা কোয়েশ্চেন কি কি ছিল। অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির কোয়েশ্চেনগুলো ডেসক্রাইব করাটা একটু ডিফিকাল্ট হবে, কেননা ওখানে গ্রাফিক প্রেজেন্টেশন অনেক বেশি ছিল। আমি আগেই বলছি যে এই পরীক্ষাগুলোর কোয়েশ্চেন আসলে অফিসিয়ালি আইবিএ থেকে বাইরে আসে না। আমি কোয়েশ্চেনগুলো কালেক্ট করি হচ্ছে যে আমার যেহেতু প্রিপারেশন কোর্স আমি করাই, বেশ কিছু ক্যান্ডিডেটই প্রতিটা এক্সামে আমার কাছ থেকে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেয়। সো তাদের মুখে শুনে যতটা খেয়াল থাকে, কোয়েশ্চেনগুলো আসলে রিপ্রডিউস করি আমি সেইটার বেসিসে। প্রথম কোয়েশ্চেনটা কি ছিল দেখা যাক ইংলিশ সেকশনের। কোয়েশ্চেনটার অনেকটা এই ধরনের: developed countries should take the responsibility for facing the environmental damage due to industrialization. Do you agree or disagree? অনেকটা আইএলটিএস এর রাইটিং টাস্ক 2 টাইপের কোয়েশ্চেন, বা জিআরইর ইস্যু অ্যানালাইসিস বলে এক ধরনের এসে রাইটিং এর কোয়েশ্চেন থাকে, সেই ধরনের কোয়েশ্চেন। সো এনভায়রনমেন্ট টপিক এরিয়া থেকে এটা দেওয়া। আমরা জানি যে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, এটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণে খুব র্যাপিডলি হচ্ছে ফর লাস্ট ফিউ ডেকেডস। এখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যেহেতু ডেভেলপড কান্ট্রিগুলো বেশি হয়, বা ডেভেলপ কান্ট্রিগুলো আসলে তাদেরই ভেঞ্চার হয়তো আন্ডার ডেভেলপ বা লেস ডেভেলপ কান্ট্রিতেও তাদের ফ্যাক্টরিগুলো এস্টাবলিশ করে তারা। মেইন রেসপন্সিবিলিটিটা আসলে তাদেরই হওয়া উচিত, যে যেহেতু ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণে এটা এত র্যাপিডলি হচ্ছে এনভায়রনমেন্টাল ড্যামেজটা। সো এইটার আসলে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন কমানোর জন্য বা এনভায়রনমেন্টকে ইমপ্রুভ করার জন্য যে স্টেপস গুলো নেওয়া উচিত, সেগুলো রেসপন্সিবিলিটি আসলে ডেভেলপ কান্ট্রিজেরই হওয়া উচিত। অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটাতে আপনি চাইলে এগ্রি করতে পারেন বা ডিসএগ্রি করতে পারেন, but you have to justify your opinion through reasons and examples. লেখাটা আর্গুমেন্টেটিভ এসে এটা। সো আপনার আর্গুমেন্ট আপনি প্রেজেন্ট করবেন, এবং যে সাইডটাতে আপনার আর্গুমেন্ট বেশি হবে সেই সাইডটাতে আপনি আপনার ওপিনিয়নটা থাকবে। তার মানে আপনি এগ্রি করবেন না ডিসএগ্রি করবেন, সেটা পুরোপুরি ডিপেন্ড করছে যে কোন দিকে আপনার লজিকটা বেশি সেটার উপরে।
সো এটা ছিল ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেনটা দেখা যাক। এটাও এই ধরনের টপিকও আইবি এর মোটামুটি রিকারিং একটা টপিক। সেকেন্ড টপিকটা যেটা ছিল, মানে এই ধরনের টপিক থেকে মাঝে মাঝে কোয়েশ্চেন এসে থাকে আর কি, এমপ্লয়মেন্ট রিলেটেড। ঠিক এর আগের এক্সামেও অ্যানালিটিক্যাল এবিলিটিতেও এই ঠিক একই রকম একটা কোয়েশ্চেন ছিল। কোয়েশ্চেনটা আমি পড়ে শোনাই। মেনি পিপল স্টে ইন দ্য সেম জব ফর এ লং টাইম while others change their jobs frequently. Which one do you prefer and why? Discuss. So, এমপ্লয়মেন্ট সেক্টরে আমরা দেখি যে কেউ কেউ খুব তাড়াতাড়ি তাদের জব সুইচ করে, অন্য একটা নতুন জবে জয়েন করে। আবার কেউ কেউ একই জবে একই অর্গানাইজেশনে হয়তো অনেক সময় যে বহুদিন ধরে জব করে যায়। আপনার প্রেফারেন্সটা কি এবং কেন, সেটা নিয়ে আপনাকে আলোচনা করতে হবে। সো এই গেল হচ্ছে যে ইংলিশ সেকশনের দুইটা কোয়েশ্চেন। এই দুইটা কোয়েশ্চেনের জন্য আপনার 15 করে 30 মার্কস দেওয়া ছিল। প্রতিটা সেকশনে আইবিএ তে আলাদাভাবে পাস করতে হয়। পাসিং এর স্কোরটা আসলে কত পার্সেন্ট আইবিএ সেটা বলে না, জাস্ট বলে দেয় যে মিনিমাম একটা স্কোর আপনাকে দুইটা সেকশনে আলাদাভাবে পেতে হবে, জাস্ট টু বি কনসিডার্ড ফর দ্য মেরিট লিস্ট ফর দ্য এক্সাম। সো রিটেনে আপনার যদি 100 জনকে ওরা রাখে বা 120 জনকে রাখে, এরকম একটা নাম্বারই সবসময় রাখে ওরা। সো এই 100 জন বা 120 জনের মধ্যে আসতে হলে আপনাকে দুইটা সেকশনে প্রথমত পাস করতে হবে, মিনিমাম একটা কোয়ালিফাইং স্কোর আপনাকে পেতে হবে। এবং সেকেন্ড হচ্ছে যে এই ফার্স্ট ক্রাইটেরিয়াটা ফুলফিল করার পরেও আপনাকে প্রথম 100 জনের মধ্যে থাকতে হবে। যারা আসলে দুইটা সেকশনে আলাদাভাবে পাস করেছে, এরকম 100 জনকে ওরা প্রাইমারিলি সিলেক্ট করবে ভাইবার জন্য। দেন অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি যে সেকশনটা ছিল, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিতে এখানে দুইটাই ছিল হচ্ছে একটা বার গ্রাফের একটা কলাম গ্রাফের কোয়েশ্চেন। এবং এখানেও টপিকগুলো মোটামুটি নতুন কিছু ছিল না, আগে পরীক্ষাগুলোতে যেই ধরনের কোয়েশ্চেন এসেছে সেরকম কোয়েশ্চেনই এটাও। ফার্স্ট কোয়েশ্চেনটা যেমন ছিল হচ্ছে যে এমপ্লয়ীদের জন্য বিভিন্ন মোটিভেটিং ফ্যাক্টরস, যেগুলি একটা অর্গানাইজেশনে জব করার পেছনে, ভালো করার পেছনে যে ফ্যাক্টরসগুলি থাকে, লাইক স্যালারি, পে স্কেল কেমন, ইনক্রিমেন্ট স্কিমটা কেমন, দেন অ্যাপ্রিসিয়েশন ফ্রম দ্য সুপিরিয়র্স, সেই ফ্যাক্টরগুলো কতটা কন্ট্রিবিউট করে মোটিভেশনের পেছনে একটা অর্গানাইজেশনে কাজ করার জন্যে। দেন লিডারশিপের স্কোপ কতটুকু, এগুলো বিভিন্ন পার্সেন্টেজে প্রেজেন্ট করা ছিল বার গ্রাফ দিয়ে। সো সেখান থেকে এই ডেটাগুলোকে ডেসক্রাইব করে আপনার একটা এসে লিখতে হবে আর কি। এটা অনেকটা আইএলটিএস এর একাডেমিক রাইটিং টাস্ক 1 এর মতোই টপিক এটা। এবং এই এসেগুলো, ডেটা এসেগুলো লেখার জন্য একটা নির্দিষ্ট ফরম্যাট থাকে, ফরম্যাটটা ফলো করে আপনি জাস্ট এই ডায়াগ্রামের কি ফিচারগুলো যদি প্রেজেন্ট করে আসতে পারেন, তাহলে the job is done, you will get a very good score. জিনিসটা প্রপারলি করার জন্য নিজে নিজে যারা প্রিপারেশন নিচ্ছেন তারা আইএলটিএস এর প্রিপারেশন ম্যাটেরিয়ালস গুলো কনসাল্ট করতে পারেন। দেন হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেনটা যেটা ছিল, এটা আমাদের দেশের একটা রিসেন্ট ট্রেন্ড নিয়ে এডুকেশনাল সেক্টরের। কোয়েশ্চেনটা ছিল হচ্ছে যে a number of students are leaving the country for higher studies abroad. এরকম একটা ইন্ট্রোডাক্টরি একটা সেন্টেন্সের পরে এখানে এই কান্ট্রি লিভ করার পেছনের রিজন গুলো কি বা ফ্যাক্টরস গুলি কি আছে, সেগুলো একটা কলাম গ্রাফে দেখানো ছিল আর কি। কলাম গ্রাফটা আমি দেখাতে পারছি না স্ক্রিনে, যেহেতু এক্সামে আসলে এগুলি একজনের ডেসক্রিপশন শুনে এই কোয়েশ্চেনটা রিপ্রোডিউস করা, সো পিকচারগুলো আসলে প্রপারলি ডেপিক্ট করা আবার অনেক ডিফিকাল্ট। এনিওয়ে, একটা কলাম গ্রাফ এবং এর সাথে সাথে একটা পাই চার্টও দেওয়া ছিল, মানে আইএলটিএস এর রাইটিং এর মতোই কিন্তু আবারও এই কোয়েশ্চেনটা, যেখানে মাল্টিপল গ্রাফ যেগুলি থাকে, একটা কলাম গ্রাফের সাথে একটা পাই চার্ট দেওয়া, সেরকম একটা কোয়েশ্চেন।
সো এখানে আসলে আপনার ইনোভেটিভ কোনো কিছু করার স্কোপ নাই, just formatted writing, whatever is presented in the diagram, you just have to describe that. এটা একটা ডেসক্রিপশন এসে আমরা বলতে পারি। তবে খেয়াল রাখতে হবে যে একটা গ্রাফ বা অনেকগুলো গ্রাফ যখন, এখানে যেমন 2টা গ্রাফ, এগুলো যখন দেওয়া থাকে, অনেক খুঁটিনাটি ইনফরমেশন ওখানে দেওয়া থাকে, তো এগুলো নিয়ে এসে যখন আপনি লিখতে যাবেন, প্রত্যেকটা পিস অফ ইনফরমেশন আপনাকে আপনার লেখার মধ্যে আনার দরকার নেই। এখানে রুল অফ থাম্ব বা জেনারেল গাইডলাইন যেটা, সেটা হচ্ছে যে মেইন ফিচারগুলো কি সেগুলো আপনার লেখার মধ্যে নিয়ে আসবেন, এবং যেখানে কম্পেয়ার করা, কন্ট্রাস্ট করা পসিবল সেই জিনিসগুলো আপনার লেখার মধ্যে নিয়ে আসবেন। সো ইউ জাস্ট হ্যাভ টু রিপোর্ট দ্য মেইন ফিচার্স অফ দ্য ডায়াগ্রামস and you have to make the comparison wherever relevant. এটাই হচ্ছে আপনার কাজ। সো অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির এই 2টা কোয়েশ্চেনে 15 করে 30 মার্কস ছিল, এবং আমি আগেই বলেছি যে এখানেও মিনিমাম একটা স্কোর আপনাকে পেতে হবে। পরীক্ষা দেওয়ার সময় টাইম ম্যানেজমেন্টটা আসলে অনেক ইম্পর্টেন্ট একটা ইস্যু। খেয়াল রাখবেন যে আপনার 2টা সেকশনে যাতে একটা ব্যালেন্স পারফরমেন্স থাকে। আইবিএর এক্সামে কোয়ালিফাই করার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় ক্যারিড অ্যাওয়ে হয়ে যাই যে একটা কোয়েশ্চেন আমার টপিক সম্পর্কে খুব ভালো জানা আছে, ওইটা নিয়ে অনেক লিখে ফেললাম, আর একটা কোয়েশ্চেনে যেমন তেমন করে লিখে আসলাম। বা ইংলিশের 2টা কোয়েশ্চেন খুব ভালোভাবে অ্যান্সার করলাম, অ্যানালিটিক্যালের একটা কোয়েশ্চেন অ্যান্সার করার পরে অন্য কোয়েশ্চেনটার অ্যাটেম্প্ট করারই সুযোগ পেলাম না, টাইম পেলাম না। তা এইভাবে যদি আপনি পরীক্ষাটা দিয়ে আসেন, আপনার চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে। সো এরকম ঘটনা যাতে না ঘটে সেদিকে খেয়াল রাখবেন। সো এই ছিল লাস্ট 3টা এক্সাম নিয়ে, এক্সামের কোয়েশ্চেন কি ছিল সেগুলো নিয়ে আলোচনার শেষ ভিডিওটা। এর আগের 2টা ভিডিও যারা দেখতে চান, ভিডিও ডেসক্রিপশনে 2টা ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করে দেখতে পারবেন।